প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় হার্ট অ্যাটাক। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সাকিব শাহরিয়ার 1983 সালের এপ্রিল মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2006 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি BSMMU-তে কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হার্ট অ্যাটাক, আমি একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার সেটি হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে এটি আসলে আমরা কখন বলতে পারবো? হৃদযন্ত্রের কাজ হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাম্প করে যাওয়া এবং সারা শরীরে রক্ত সরবরাহ করে দেওয়া। এবং হার্ট যখন কাজ করবে, এটা কন্টিনিউয়াস বিট করতে থাকবে, তখনই এটা অ্যাক্টিভ থাকবে। যখন হার্টের এই যে সারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে 24 আওয়ার্স ইন্টু 7, যদি কোনো কারণে হার্টের কোনো রক্তনালিকায় রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়ে যায়, রক্তনালিকার ভিতরে ব্লক তৈরি হয়, তখন ব্লক তৈরি হয়ে যদি 100% ব্লক হয়ে ওই একটা হার্টের একটা অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটাকেই আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। অনেকেই কনফিউশন করে ফেলে, বলে যে বাবার বা আমার মায়ের বা আমার ফ্যামিলি মেম্বারের কারো স্ট্রোক হয়েছে অথবা হার্ট স্ট্রোক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে। স্ট্রোক এবং হার্ট অ্যাটাক কিন্তু এক জিনিস নয়। স্ট্রোক হচ্ছে গিয়ে ব্রেনের একটা অসুখ। যদি ব্রেনের কোনো রক্তনালিকায় রক্ত চলাচল কমে যায় বা রক্তনালিকা ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়, সেটা হচ্ছে স্ট্রোক। আর হার্টের রক্তনালিকায় যদি ব্লকের কারণে বন্ধ হয়ে গিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে কোনো সমস্যা তৈরি হয়, সাধারণত তীব্র বুকে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে, সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। হার্ট অ্যাটাক হবার আগে কি কি লক্ষণ উপসর্গ দেখা যায়? সাধারণত হার্ট অ্যাটাকের পেশেন্টরা আগে থেকেই কারো পোড্রোমাল কোনো একটা ফিচার থাকে, আগে থেকেই অনেকদিন আগে থেকেই তার হয়তো যার চেস্ট টাইট, একটু বুকের চাপ ধরে আসা, বুকে ব্যথা হওয়া, এই ধরনের সিমটম থাকে। কারো কারো ক্ষেত্রে শ্বাস নিতে কষ্ট হয়, হয়রান হয়ে যায়, এই ধরনের সিমটম থাকে। কিন্তু যদি হঠাৎ করে কারো বুকের মাঝখানে খুব চেপে ধরে আসে, তীব্র বুকে ব্যথা হচ্ছে, যেটা চোয়ালের দিকে হাতের দিকে ছড়ায় যাচ্ছে, এবং উইথ সোয়েটিং হয়, শ্বাস নিতে কষ্ট হয়, ভমিটিং হয়, প্রেশার কারো কারো কমে যেতে পারে, এই ধরনের সিমটম নিয়ে আসলে, তীব্র বুকে ব্যথা যেটা ইমপ্রুভ করতেছে না, ভালো হচ্ছে না, সাধারণত 30 মিনিটসের বেশি এই পেইনটা থাকে, পারসিস্ট করে, তখনই আমরা এই হার্ট অ্যাটাকের উপসর্গ এইভাবেই আমরা পাই। তখনই আমরা দেখা যায় যে আলটিমেটলি আমাদের কাছে এই উপসর্গ নিয়ে হসপিটালে আসে, আমরা তখন ডায়াগনোসিস করি তার হার্ট অ্যাটাক হয়েছে। আমরা অনেকের ক্ষেত্রে আসলে অনেকদিন ধরে চিনচিন ব্যথা বলতে শুনি, সেটি কি আসলে হার্ট অ্যাটাকের ব্যথা কিনা? আমরা যে উপসর্গ বলে থাকি, এক এক পার্সনের এক এক রকম ভাবে হয়ে থাকে। কেউ কেউ বলে যে বুকের মাঝখানে চিনচিন করে ব্যথা হচ্ছে, কেউ বলে বুকে ভার হয়ে আছে, কেউ বলে খুব অস্বস্তি লাগতেছে, ওজন হয়ে আছে। হ্যাঁ, চিনচিন করে যে ব্যথাটা যদি একটা নির্দিষ্ট জায়গায়, সাধারণত হার্টের পেইনটা বুকের মাঝখানে হয়ে থাকে বা বুকের বাম দিকে হয়ে থাকে। সাধারণত বুকের ডান দিকে যদি ব্যথা হয় অথবা পিঠের দিকে ব্যথা হয়, এটা সাধারণত হার্টের ব্যথা না। আবার চিনচিন করে ব্যথাটা যদি দীর্ঘক্ষণ না থাকে, কয়েক সেকেন্ড যদি থাকে, আবার হঠাৎ করে ভালো হয়ে গেল, এটা কিন্তু হার্টের জন্য হচ্ছে না। হার্টের ব্যথাটা সাধারণত পরিশ্রমের সাথে, এক্সারশনের সাথে, ইফোর্টের সাথে এটা সম্পর্কিত। সিঁড়ি দিয়ে উঠতে গেলে তার শ্বাসকষ্ট হবে, একটু পরিশ্রমে কাজ করলে সে হাঁপিয়ে যাবে, বুকে ব্যথা হবে, হ্যাঁ, খাবার পরে ভরা পেটে হাঁটতে গেলে ব্যথা হবে। এই সিমটমগুলো যদি থাকে, তখন আমরা চিন্তা করবো যে তার কার্ডিয়াক ডিজিজ আছে, ইসকেমিক হার্ট ডিজিজ। যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে হার্টের ব্যথার ক্ষেত্রে কোনো তারতম্য বোঝা যায়? আমাদের দেশে ডায়াবেটিস 10 জনের মধ্যে দেখা যায় যে 2 বা 3 জনেরই ডায়াবেটিস রয়েছে। দেখা যায় ডায়াবেটিক পেশেন্টের পেইন সেন্সেশনটা একটু চেঞ্জ হয়ে যায়, নার্ভ ডিনার্ভেশন হয়। এদের ক্ষেত্রে টিপিক্যালি বুকে ব্যথার উপসর্গ হয় না। কারো দেখা যায় যে শুধু হাতে একটু অস্বস্তি ফিল করে, হাঁটতে গেলে হাত ঝিনঝিন করে, কারো চোয়াল ধরে আসে, কারো একদমই বুকে ব্যথা হয় না কিন্তু টায়ার্ডনেস ফিল করে, ফ্যাটিগ হয়ে যায়। আগে সে হয়তো আধা কিলো হাঁটতে পারতো বা 2 or 3 ফ্লাইট উঠতে পারতো, মানে 2 তলা বা 3 তলা সিঁড়ি দিয়ে উঠতে পারতো। সে এখন 1 তলা সিঁড়ি দিয়ে উঠলেই বলতেছে যে তার খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হয়রান হয়ে যাচ্ছে, ফ্যাটিগ লাগতেছে। হ্যাঁ, এই ধরনের উপসর্গ নিয়ে। এই জন্য ডায়াবেটিস যাদের আফটার 40 ইয়ার্স, এদের সবারই আসলে কার্ডিয়াক চেক আপটা করা দরকার, পুরুষ এবং মহিলা।
হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আসলে কারা রয়েছেন? যাদের বয়সটা বেশি, এল্ডারলি এজ, এবং ফিমেলদের ক্ষেত্রে প্রিমেনোপজ, যাদের বয়সটা কম, 45-এর কম, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক কম থাকে এবং কার্ডিয়াক ডিজিজের ঝুঁকি অনেক কম থাকে। যাদের জন্মগত আগে থেকেই কোনো কার্ডিয়াক ডিজিজ আছে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের ক্ষেত্রে, যাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, ডায়াবেটিস, স্থূলতা বা ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, স্মোকিং, ইভেন বিভিন্ন রকম রিস্ক ফ্যাক্টর আছে। বিশেষ করে জাঙ্ক ফুড বা ফ্যাটি ফুডগুলো বেশি ইনটেক করতেছি, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আরবান লাইফস্টাইল, এবং হচ্ছে গিয়ে আমাদের বায়ু দূষণ, যেটা হ্যাঁ এনভায়রনমেন্টাল পলিউশন একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এখন। এবং এক্সট্রা স্ট্রেস, আরবান লাইফের যে আমাদের মানসিক চাপ বা স্ট্রেস, হ্যাঁ, এবং এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হিসেবে কার্ডিয়াক ডিজিজের রিস্ক ফ্যাক্টর। এখন আমরা আগে যেটা বলতো শুধু বয়স্কদের অসুখ হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক, এখন কিন্তু সেটা না। যদি 100 জন হার্ট অ্যাটাকের রোগী পাই, এর মধ্যে অলমোস্ট 40 to 50% ইয়াং পেশেন্ট, লেস দেন 40 ইয়ার্স, যেটা আমাদের জন্য কিন্তু খুবই অ্যালার্মিং। হয়তো দেখা যায় শুধু স্মোকিং, অথবা তার একটা ফ্যামিলি হিস্ট্রি আছে, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, অথবা জাঙ্ক ফুড বেশি খাচ্ছে, এদেরও আমরা হার্ট অ্যাটাক নিয়ে পাচ্ছি এখন। হার্ট অ্যাটাকের অনেক লক্ষণ উপসর্গ যদি রোগীর মধ্যে দেখা যায়, তাৎক্ষণিকভাবে তারা আসলে কি করবেন? যদি কারো বুকে ব্যথা, বুক চেপে এরকম ব্যথা হয় বা চেস্ট পেইন হয়, অবশ্যই সে নিকটস্থ কোনো হসপিটাল, যেখানে এমার্জেন্সি সাপোর্ট আছে, সেই হসপিটালে চলে যাবে, অথবা একজন ডক্টরের শরণাপন্ন হবেন। কার্ডিওলজিস্ট হলে আরও ভালো, অথবা কার্ডিয়াক এমার্জেন্সি সাপোর্ট আছে এরকম একটা হসপিটালে সে চলে যাবে। আর যদি ঢাকার বাইরে হয়, উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা সদর হসপিটাল অথবা কোনো প্রাইভেট ক্লিনিক, হসপিটালে গিয়ে দেখানো উচিত। এবং একটা প্রথম আমরা নির্ণয় করি হার্টের একটা ইসিজির মাধ্যমে। ইসিজি সব হসপিটালে এবং ইভেন ডায়াগনস্টিক সেন্টারে সব জায়গায় ইসিজি অ্যাভেলেবল। একটা ইসিজি করলে ডক্টরকে দেখালেই আসলে আমরা সিদ্ধান্ত নিতে পারি। এরপরে আমরা কিছু কার্ডিয়াক বায়োমার্কার্স বলে থাকি, ট্রোপনিন আই, সিকেএমবি, হ্যাঁ, এগুলো করে আমরা কনফার্ম হই তার হার্ট অ্যাটাক হয়েছে কি হয় না। কেননা সবাই যেটা ভুল করি, বুকে ব্যথা হওয়ার পরেই সবাই চিন্তা করি মানে আমরা এটা মনে হয় গ্যাসের ব্যথা। হ্যাঁ, কারণ আমাদের সবারই ফুড অ্যালার্জেনের কারণে সবারই গ্যাসের প্রবলেম বা এই ধরনের সমস্যা থাকে, অ্যাসিডিটির। বুকে ব্যথা হইলেই সবাই মনে করে গ্যাসের ব্যথা, প্রথমে গ্যাসের ওষুধ খায়, খেয়ে বাসায় থাকে, ফার্মেসিতে যায়। যখন খুব তীব্র বুকে ব্যথা হয়, প্রেশার কমে যায় বা খারাপ সিচুয়েশন 2-3 ঘন্টা পার হয়ে যায়, বা কারো কারো ক্ষেত্রে 12 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে হসপিটালে আসে, তখন আসলে ট্রিটমেন্টের জন্য অনেক ডিলে হয়ে যায়। এই জন্য বলবো যত দ্রুত সম্ভব বুকে ব্যথা হলে এটা দেরি না করার জন্য। পরবর্তীতে আসলে হার্ট অ্যাটাকের চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? হার্ট অ্যাটাকের পেশেন্ট যত দ্রুত সম্ভব অবশ্যই হসপিটালে ভর্তি করে সিসিইউতে রেখে তারপরে ট্রিটমেন্ট দিতে হবে কার্ডিয়াক হসপিটালে। আমরা ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং কিছু ব্লাড টেস্ট সাপোর্টিং এগুলো করে কনফার্ম করে ফেলি তার হার্ট অ্যাটাকটা হয়েছে কিনা। যেটা হয়, কারণ হার্টের একটা রক্তনালিকা ব্লক হয়ে গেলে হার্টের ওই যে সাপ্লাইং এরিয়া, মাসেল বা মাংসপেশিটা দুর্বল হয়ে যায়, ওখানে একদম রক্তচাপ বন্ধ হয়ে থাকে এবং কার্ডিয়াক সেলগুলো তখন তো ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যাবে। সেটা যদি অনেকক্ষণ ধরে রক্তনালিকা বন্ধ থাকে, সেটা বড় ড্যামেজ হয়ে যাবে, পরবর্তীতে হার্টের কর্মক্ষমতা কমে যাবে। এই জন্য বলা হয় যে এভরি মিনিট ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইমার্জেন্সি, টাইম ইজ মাসেল। এই জন্য যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে আসা। যদি বুকে ব্যথা শুরু হওয়ার, চেস্ট পেন সিমটম শুরু হওয়ার, হার্ট অ্যাটাক নির্ণয়টা যদি আমরা 12 আওয়ার্সের মধ্যে করতে পারি, 2 to 12 আওয়ার্সের মধ্যে করতে পারি, গোল্ড স্ট্যান্ডার্ড টিমে হচ্ছে প্রাইমারি পিসিআই। এটা হচ্ছে গিয়ে একটা পদ্ধতি যেটা আমরা অ্যানজিওগ্রাম করে যেই রক্তনালিকায় ব্লকের জন্য হার্ট অ্যাটাকটা হয়েছে সেটা আমরা ওপেন করে দিই, দিয়ে প্রয়োজনে আমরা স্টেন্টিং বা রিং পরায় দেওয়া হয়, স্টেন্ডিং করা হয়। অনেক সময় এমার্জেন্সি সিএবিজিও প্রয়োজন হয়। আর আরেকটা আমরা এমার্জেন্সি কিছু ওষুধ দিই প্রথমে, রক্ততরণ রাখার জন্য অ্যান্টিপ্লাটিলেটস, অ্যান্টিকোয়াগুলেন্টস, এইসব ওষুধ দিয়ে থাকি। যেই সব হসপিটালগুলোতে প্রাইমারি পিসিআই সাপোর্টটা নাই, হয়তো দেখা গেলো একটা রিমোট এরিয়াতে আছে, সে একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে গেল, অথবা এমন একটা ডিস্ট্রিক্ট হসপিটালে গেল যেখানে প্রাইমারি পিসিআই বা ক্যাথল্যাব সার্ভিস নাই, প্রান্তিক পর্যায়ে গ্রামে আছে, তখন কী করে, তখন এমার্জেন্সি ওষুধ দিয়ে সিসিইউতে রেফার করে, এবং সিসিইউতে তখন আমরা থ্রোম্বোলাইটিক্স এক ধরনের ওষুধ আছে, যেটা 12 ঘন্টার মধ্যে যদি হার্ট অ্যাটাকের মধ্যে নিয়ে আসতে পারে, তখন ওই ওষুধটা দিলেও কিন্তু তার ভালো একটা কাজ হয়। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কখন আসলে মুখে খাবার ওষুধ এবং কখন আসলে অপারেশনই করবার প্রয়োজন হয়? বেসিক্যালি হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে, যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তার মানে এটা অ্যাকিউট এমার্জেন্সি। হার্ট অ্যাটাক হওয়ার আগে অনেকের দেখাতে দীর্ঘমেয়াদী হার্টের ইসকেমিক হার্ট ডিজিজ বলি আমরা, হার্টের রক্তনালিকা ব্লক থাকে, দীর্ঘদিন ধরে ব্লক হতে হতে যখন হঠাৎ করে রক্তনালিকা বন্ধ হয়ে যায় তখনই আমরা হার্ট অ্যাটাক নিয়ে পাই। কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার আগে যখন ইসকেমিক হার্ট ডিজিজ ডায়াগনোসিস হয়,
আমার কার্ডিওলজিস্টদের কাছে আসে, তখন দীর্ঘমেয়াদী কিন্তু তাকে এই ওষুধের চিকিৎসার উপরেই রাখতে হয় যেন তার হার্ট অ্যাটাকটা না হয়। এই ক্ষেত্রে তার ডায়াবেটিস কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং অন্যান্য যে রিস্ক ফ্যাক্টরগুলো সেই ওষুধগুলো আমরা দিয়ে থাকি। এবং তার বুকে ব্যথা না হয় তার জন্য কিছু অ্যান্টি অ্যানজাইনাল ওষুধ দিয়ে থাকি। অ্যান্টিপ্লাটলেট মানে রক্তটাকে তরল রাখার জন্য, যেন রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক না হয়, এই ওষুধগুলো আমরা দিয়ে থাকি। এবং উচ্চ কোলেস্টেরল, যেটা চর্বিকে নিয়ন্ত্রণ রাখার জন্য অ্যান্টি কোলেস্টেরল যে ওষুধগুলো, লিপিড লোয়ারিং ড্রাগস, এটাও আমরা দিয়ে থাকি। এই ওষুধগুলো মুখে ওষুধের মাধ্যমে। কিন্তু যখন হার্ট অ্যাটাক হয়ে যায় তখন প্রাইমারি পিসিএ ক্যাপেবল হসপিটাল না হয়। প্রাইমারি পিসিএ ক্যাপেবল হসপিটাল মানে যে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে যেই হসপিটালগুলোতে সিসিইউ এবং ক্যাথল্যাব মানে হলো যেই ওটিতে অ্যানজিওগ্রাম এবং অ্যানজিওপ্লাস্টি রিং পড়ানো পসিবল, এটাকে ক্যাথল্যাব বলে। সেটা আমাদের সরকারি সকল হসপিটাল, বিশেষ করে মেডিকেল বড় বড় যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে আছে, এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট আমি বিএসএমও এবং প্রাইভেট বড় বড় যে প্রাইভেট হসপিটালগুলো, এখানেও এই সার্ভিসটা আছে। তো এই হসপিটালগুলো যদি 12 ঘন্টার মধ্যে চেস্ট পেন নিয়ে আসে তখন কিন্তু এটা প্রাইমারি পিসিএ করা পসিবল। কিন্তু আমাদের দেশে যেটা দেখা যায় 100 জনের মধ্যে মানে খুবই কম পেশেন্টই এই 12 ঘন্টার মধ্যে নিয়ে আসে, এবং ওই সময় প্রস্তুতি থাকে যে সে একটা প্রাইমারি পিসিএ করবে। এখানে ইন্স্যুরেন্স তো অনেক ফ্যাক্টর জড়িত থাকে। আমরা হার্ট অ্যাটাকের এই বিষয়গুলো নিয়ে আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হার্ট অ্যাটাক নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন জানিয়েছে প্রতি বছর প্রায় 2.25 কোটি মানুষের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। এই সংখ্যা 2030 সাল পর্যন্ত বাড়তেই থাকবে। প্রথমেই জেনে নেই হার্ট ব্লকের লক্ষণ কী কী। হৃৎপিণ্ড বেশি পরিমাণে ব্লক থাকলে বুকে ব্যথা হয়, দম নিতে কষ্ট হয়, দম ছাড়তে কষ্ট হয়। এছাড়া হাঁটার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময় বুকে ব্যথা হয়, ব্যথা কমে আবার বাড়ে। গলা, কপাল, মাথা এইসব জায়গায় জ্বালাপোড়া করে, ধরফর করে। নিচের দিকে কিছু হেলে উঠানোর সময় কষ্ট হয়, খাবার হজম না হওয়ার মতো অস্বস্তি লাগে। উচ্চ রক্তচাপকে প্রায়শই সাইলেন্ট কিলার বলা হয়, কারণ এটি সাধারণ কোনো লক্ষণ থাকে না। রক্তের উচ্চমাত্রায় কোলেস্টেরল হৃৎপিণ্ডের ধমনীতে গিয়ে জমা হয়, ফলে হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি এবং শরীরের অন্যান্য অংশগুলোতে রক্তপ্রবাহ হ্রাস ঘটে। আপনার যদি ডায়াবেটিস থাকে তবে হার্টের ব্লক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনার দেহে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না এবং ইনসুলিন ব্যবহার করতে পারে না, ফলে ডায়াবেটিসযুক্ত ব্যক্তিরা হৃদরোগে আক্রান্ত বেশি হয়ে মৃত্যু ঝুঁকির দিকে চলে আসেন। স্থূলতা বা দেহের অতিরিক্ত মেদ বা খারাপ কোলেস্টেরল বেশি থাকলে কিন্তু উচ্চ রক্তচাপ এবং অন্যান্য ভালো কোলেস্টেরলের মাত্রা কিন্তু বেড়ে যায়। তখন স্থূলতা, রক্তচাপ এবং ডায়াবেটিসের পাশাপাশি হৃদরোগের অনেক ধরনের কারণ কিন্তু এগিয়ে আসে। মহিলাদের তুলনায় পুরুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু বেশি থাকে এবং পুরুষরা জীবনের প্রথম দিকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আসুন জেনে নেই হার্ট ভালো রাখতে কী খাবো। পেঁপেতে ক্যারোটিনয়েড, বিটা ক্যারোটিন, বিটা ক্রিপ্টোজ্যান্থিন এবং লুটিন রয়েছে। এটি আপনার ডায়েটে ভিটামিন এ এবং সি ছাড়াও ফোলেট, ক্যালসিয়াম এবং পটাশিয়াম যুক্ত করে, যা হার্টের স্বাস্থ্যকে রাখে দুর্দান্ত। টমেটো বিটা, আলফা এবং অন্য ধরনের ক্যারোটিন রয়েছে। লাইকোপেন, লুটিন, ক্যারোটিনয়েডস, ভিটামিন সি, পটাশিয়াম, ফোলেট এবং ফাইবারযুক্ত একটি বহুমুখী হার্টের জন্য স্বাস্থ্যসম্মত খাবার। মিষ্টি আলু সস্তা খাবার, কিন্তু এর ভিতরে রয়েছে ভিটামিন এ এবং সি। এছাড়াও মিষ্টি আলু হলো ভিটামিন ই এর একটি ভাণ্ডার। এছাড়াও এর মধ্যে রয়েছে পটাশিয়াম, ফোলেট এবং ক্যালসিয়াম। ফাইবারযুক্ত তাই কোলেস্টেরলের মাত্রা কমাতে কিন্তু অনেক কাজ করে। তবে খোসাসহ খাবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পুষ্টিমূল্য যদি বেশি পেতে চান তাহলে কিন্তু ব্রোকলি খেতেই হবে। বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ই, পটাশিয়াম, ফোলেট, ক্যালসিয়াম এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে থাকে ব্রোকলিতে, তাই হার্টকে ভালো রাখে। এছাড়া ব্রোকলি কিন্তু পাওয়ার হাউসও বলা হয়। গাজরে প্রচুর বিটা ক্যারোটিন রয়েছে। এই বিটা ক্যারোটিন হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। খেজুর হচ্ছে এমন একটি খাবার যেটা কিনা পটাশিয়াম সমৃদ্ধ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জার্নাল অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত এক সমীক্ষা অনুসারে
খেজুর ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতেও সহায়তা করে, যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সাথে যুক্ত। খেজুরে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি, তবে গ্লাইসেমিক সূচকে কম থাকে, যার ফলে তারা রক্তে শর্করা ছড়ায় না। তবে ডায়াবেটিসে আক্রান্ত হলে অবশ্যই পরামর্শ নিয়ে খেতে হবে। কলা অ্যান্টিঅক্সিডেন্টগুলোর একটি ভালো উৎস, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। পটাশিয়াম উচ্চ সোডিয়াম স্তরের সাথে লড়াই করে এবং ধমনী ব্লক করা থেকে সুরক্ষা দেয়। মেডিকেল নিউজ টুডের মতে পটাশিয়াম প্রস্তাবিত খাওয়ার মাত্রা হচ্ছে 4700 মিলিগ্রাম এবং একটি মাঝারি সাইজের কলাতে 422 মিলিগ্রাম পটাশিয়াম থাকে। তাই কলা খেতে কোনো বাধা নেই, তবে টক মিষ্টি কলা গ্রহণ করুন। একটু মেনে চলুন, আপনার ওজন ঠিক রাখুন, প্রতিদিন 35 থেকে 40 মিনিট হাঁটুন, শারীরিক ব্যায়াম ছাড়াও আরও হাজার ধরনের ডায়েট আছে, সেগুলো ফলো করুন। উচ্চ ক্যালোরিযুক্ত সস বা লবণযুক্ত খাবার পরিহার করুন। ফলমূল এবং শাকসবজি দিয়ে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার প্রতিস্থাপন করুন। প্রতিদিন ডায়েটে টক ফল রাখুন। বেশিরভাগ শস্য পরিবেশনের জন্য ফাইবার সমৃদ্ধ পুরো শস্য গ্রহণ করুন, যেমন গমের রুটি। সপ্তাহে কমপক্ষে 2 বার মাছ খান, বিশেষত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ খান। ফ্যাট ফ্রি এবং কম ফ্যাট দুগ্ধজাত খাবার নির্বাচন করুন। দই খেতে পারেন, দুধ হজম না হলে মিষ্টি দই খেতে পারেন। সপ্তাহে কমপক্ষে 2 বার মাছ খান, বিশেষত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ। ফ্যাট ফ্রি এবং কম ফ্যাট দুগ্ধজাত খাবার নির্বাচন করুন। দই খেতে পারেন, দুধ হজম না হলে। মিষ্টি দই খাওয়া যাবে, তবে অল্প পরিমাণে। স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট সীমাবদ্ধ করুন। যদি আপনার রক্তের কোলেস্ট্রল কমাতে চান, কোল্ড ড্রিঙ্কস ধরনের পানীয় খাবার থেকে বিরত থাকুন। অ্যালকোহল এবং ধূমপান ছাড়তে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই হৃদয়ে পাথরে গড়া নয়, এর যত্ন নেওয়া আবশ্যক। ঘুরে ফিরে একই ধরনের খাবার হলেও কোনোটির কী কাজ, কী পরিমাণ খেতে হবে তা জানতে হবে। তাই ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। তাই সময় থাকতে সদ্ব্যবহার করুন, সুস্থ রাখুন নিজেকে এবং পরিবারকে, কাছের মানুষকে। হার্টকে সুস্থ রাখবার জন্য প্রতিনিয়ত এবং প্রতিদিন কি করণীয়? মনকে প্রফুল্ল রাখা, হ্যাঁ, প্রাণোচ্ছল রাখা এবং স্ট্রেস রিলিফ করে যতটুকু যে যার কাজে আনন্দের সাথে করা, টিপস নাম্বার 1। 2 হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করা। 3 হচ্ছে কি আমাদেরকে নিয়মিত কায়িক পরিশ্রম করা বা এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করা। অ্যাটলিস্ট প্রতিদিন আমরা সপ্তাহে 7 দিনের মধ্যে যদি 7 দিন হাঁটতে পারলে খুবই ভালো। যদি আমরা 30 মিনিট করে ব্রিস্ক ওয়াকিং, একটু দ্রুত হাঁটতে পারি যেন আমার ঘাম ঝরে। এরপর আমাদের কারো যদি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাই কোলেস্ট্রল, এইগুলোকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং ধূমপান পরিহার করতে হবে এবং সেডেন্টারি লাইফস্টাইল থেকে ফিরে আসতে হবে। দ্বিতীয়ত, ঘুমের সময়টা আমার একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে রেস্ট নিতে হবে এবং আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার, ফ্যাটি খাবার, হ্যাঁ, হাই কোলেস্ট্রল যুক্ত যে খাবারগুলো, এগুলো পরিহার করে ফলমূল, ভেজিটেবলস, ফ্রুটস এগুলো বেশি খেতে হবে। অর্থাৎ লাইফস্টাইল চেঞ্জ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতা যারা শুনেছেন তাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বুকে ব্যথা হলেই কি হার্টের সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। মুখে অনেক রকমের অপারেশন হয়ে থাকে বা সার্জারি হয়ে থাকে, সেটা দাঁত তোলা থেকে শুরু করে যেটা আমরা উইজডম টুথ বা আক্কেল দাঁত বলি, সেটার অপারেশন করে বের করা। চোয়াল যদি কখনো অ্যাক্সিডেন্টে ভেঙে যায়, সে চোয়ালকে রিপেয়ার করা, যা ফ্র্যাকচার হয়ে গেলে। মুখের ক্যান্সার, যেটা আসলে বাংলাদেশে অনেকটা প্রিভ্যালেন্স, অনেক হাই রেট, সেটার ব্যাপারে সার্জারি করা হয়। এরপরে আসি আমরা মুখের বিভিন্ন রকমের চোয়ালে সিস্ট, টিউমার হয়, সেগুলোর অপারেশন করা যায়। আরেকটা হচ্ছে যে কিছু দাঁত প্রতিস্থাপন করা বা মুখের সার্জারি করে দাঁত লাগানো, যেটাকে ডেন্টাল ইমপ্ল্যান্ট বলে। সাধারণত এই সার্জারিগুলাই বেশি হয়ে থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।